এই আর এখানে জাহ্নবীকে খুন করা হয়েছিল। জাহ্নবীর মৃত্যু হয়েছিল ওর গলা কেটে দেওয়ার জন্যে। জাহ্নবীর খুনে শাস্তি হয়েছিল ওর স্বামী বাসুর যাবজ্জীবন। জাহ্নবী, জাহ্নবী, এসব কি করে হলো? জাহ্নবী, কি করে হলো? জাহ্নবী কি করেছে বলো। যদি এটা পুলিশের হিসাবে ব্রেন শর্ট কেস হয়, খুনি ধরা পড়েছিল এবং তার যাবজ্জীবন জেল হয়েছিল, তাহলে 5 বছর বাদে এই কেসটা আবার কেন ওপেন করা হচ্ছে? হয়তো সেই জন্যেই যে জাহ্নবীর আসল খুনির হয়তো বিবেক জেগে উঠেছে, সে এই খুনের দায় স্বীকার করে নেয়। কি? তাহলে এই লোকটা কে যে 5 বছর আগে ঘটে যাওয়া একটা কেসের দোষ নিজের ঘাড়ের উপর নিচ্ছে, আর সেটা তখন যখন এই কেসে ধরা পড়া বা আসামি আগে থেকে এই জেলে বন্দী আছে? আরে অবাক করার বিষয় যে মানুষটা এই খুনের দায় তার নিজের ঘাড়ে নিয়েছে, সে 15 বছর ধরে জেলের ভিতরেই আছে। আরে ভাই, কেন এইরকম অদ্ভুত কেসগুলো মাঝে মাঝে আমাদের কপালেই লেখা থাকে? দয়া এখনো বাকি আছে। যে খুনি এই খুনের দায় নিজের ঘাড়ে নিয়েছে সে কোনো সাধারণ অপরাধী নয়, বরং সে একজন পরিচিত সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার? হ্যাঁ, আর এখন আমাদের এটা খোঁজ নিতে হবে যে জাহ্নবীকে খুন কে করেছে। ওই সিরিয়াল কিলার যে 15 বছর ধরে জেলের ভিতরে আছে, নাকি ওর স্বামী বাসু যে এই খুনের অপরাধে অলরেডি জেলের ভিতরে রয়েছে। স্যার, এই সিরিয়াল কিলার ভার্গব তো খুবই ঘাটতেরা লোক স্যার। হ্যাঁ স্যার, অদ্ভুত ডিমান্ড ওর।
বলছে আমি কারোর সঙ্গে কথা বলবো না, শুধু এসিপি প্রদ্যুমনের সঙ্গে কথা বলবো। সেটা এই কারণেই যে 15 বছর আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম, স্যার, এই ভার্গ খুব নির্মমভাবে 11 জন মেয়েকে খুন করেছিল। আর 12 নম্বর জনকে খুন করার আগে আমি ওকে অ্যারেস্ট করেছিলাম। যদি বাকি 11 জনকে বাঁচাতে পারতাম। মনে হচ্ছে এই ভার্গ আমাদের সঙ্গে মাইন্ড গেম খেলছে। এই কনফেশন করবে যে ওই মেরেছে জাহ্নবীকে। দেখি, তোমরা একটা কাজ করো, ওই বাসুর সঙ্গে দেখা করো, যে জাহ্নবীর খুনের অপরাধে জেল খাটছে। আমি বরং ভার্গর সঙ্গে দেখা করি। আরে আসুন আসুন, এসিপি প্রদ্যুমন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছি। 15 বছর কেটে গেছে, কিন্তু এই 15 বছরে আপনি মোটেই বদলাননি। সেই সিংহের মতো হাঁটা চলা আপনার, আর চোখেতে অপরাধীদের জন্য প্রচন্ড ঘৃণা। কি জন্য তুমি আমাকে ডেকেছো? আরে আরে, আপনি তো মনে হচ্ছে ঘোড়ায় জিন চড়িয়ে এখানে এসেছেন, এত তাড়াহুড়ো আপনার। আরে এত বছর পর দেখা হলো, প্রথমে খানিকটা গল্প সল্প হয়ে যাক। সামনের সপ্তাহে তোমার ফাঁসি হতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, মরার পর যখন আমি ওপরে যাব, আপনার ছেলেকে কোনো খবর দিতে হবে কি, যাকে আপনি গুলি করে দিয়েছিলেন? ভার্গ, আমার ছেলেও তোমার মতন একজন অপরাধী ছিল। তার মৃত্যুতে আমার কোনো অনুতাপ নেই, আর তোমার মৃত্যুতেও আমার কোনো আফসোস থাকবে না। মৃত্যুকে আমি মোটেই ভয় করি না স্যার, মৃত্যুকে তো আমি মুক্তি মনে করি। মৃত্যুকে আমি মোক্ষ লাভ ভাবি। আমি মনে করি মৃত্যু মানে আমার একটা স্বাধীনতা। শরীর মরে যায় স্যার, কিন্তু আত্মা কখনো মরে না, আর মরে না ভাবনাটা। বাসু, পুলিশ তোমার গাড়ির ডিকি থেকে রক্ত মাখা একটা ছুরি পেয়েছিল, যার মধ্যে জাহ্নবীর রক্ত লেগেছিল। আমি জানি না স্যার যে ওই ছুরিটা ওখানে কে আর কেন রেখেছিল। ওই ছুরিতে তোমার আঙুলের ছাপ ছিল। আচ্ছা, তোমারই ফিঙ্গারপ্রিন্টের ছুরি তোমার গাড়ির মধ্যে কেউ কি করে রাখবে? ভার্গ, তুমি কি সত্যিই জাহ্নবীকে খুন করেছিলে, নাকি নিজের ফাঁসির তারিখটা পিছিয়ে দেওয়ার জন্য নাটক করে যাচ্ছ? আমি জানতাম যে আপনার মনে এটাই ঘোরাফেরা করছে, যে জেলের ভেতরে থেকেও আমি 12টা খুন কি করে করলাম। খোঁজ করুন না, আমিও দেখতে চাই সিআইডির ভেতরে সেই ক্ষমতাটা আছে নাকি নেই। জাহ্নবীকে তুমি খুন করেছো কি না সেটা তো আমরা খুঁজে বের করবই, কিন্তু তোমার মৃত্যুর তারিখের সময় 1 মিনিটের জন্যও পিছবে না। এ কথাই ধ্রুব সত্য। আরে চোখে আপনার কালো কাপড় বাঁধা আছে সিপি স্যার, তাই আপনি ভবিষ্যতের কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আমি হলাম ন্যায়, আর আমি হলাম অন্যায়। এটা আমাকে দিয়ে শুরু হয়েছে, আর এটা আমাকে দিয়েই শেষ হবে। ভার্গ, বাসু, তুমি যদি সত্যিই নিজেকে নির্দোষ মনে করো, তাহলে আমাদের সবকিছু প্রথম থেকে বলো। কি হয়েছিল সেদিন, যেদিন জাহ্নবীকে খুন করা হয়? স্যার, সেদিন যখন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম, আমার স্ত্রী জাহ্নবী তখন মেঝেতে কাতরাচ্ছিল। ওর গলায় ছুরির আঘাতের চিহ্ন ছিল। আর জাহ্নবী, কে করেছে এটা? জাহ্নবী, বলো কে করেছে, বলো আমাকে। পুলিশকে ফোন করতে হবে। ক্যামেরা। কোন ক্যামেরা? কোথায় ক্যামেরা? কে নিয়ে গেছে? হ্যাঁ, কে? কি জাহ্নবী, ওখানে কে? বইগুলো। আমি আমার জাহ্নবীকে খুন করিনি, কিন্তু আদালত আমার কথা বিশ্বাস করলো না। এই আদালত মিস্টার বাসুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। বাসু, একটা কথা বলো, মারা যাওয়ার সময় জাহ্নবী তোমাদের বুক সেলফের দিকে ইশারা করছিল। তোমার কি একবারও মনে হয়নি ওই বুক সেলফটা দেখি, বইগুলো দেখি? স্যার,
আসলে জাহ্নবীর হঠাৎ করে চলে যাওয়ার ফলে আমি বুঝতে পারছিলাম না কি করব। আর তারপর তো আমাকে জেলে পাঠানো হলো। আমি তো সময় পাইনি ওর বুকশেলফ চেক করার। কতগুলো বই ছিল ওই সেলফে? স্যার বই তো ওখানে অনেকগুলো ছিল, কারণ জাহ্নবীর পড়ার আর ওই ক্রাইম পাজল সলভ করার খুব শখ ছিল। এখন ওই বইগুলো কোথায়? স্যার ওই ঘটনার পর তো জাহ্নবীর সমস্ত জিনিসপত্র ওর বোন দিশা নিয়ে চলে গেছিল। স্যার আমি দিশাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন বন্ধ। আর ও ইন্ডিয়াতেও নেই। ওর কোম্পানি বলছে যে ও 2-3 দিনের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, স্যার, হ্যাঁ, স্যার ইনি ইন্সপেক্টর মনোহর। 5 বছর আগে উনি বাসুকে অ্যারেস্ট করেছিলেন। হ্যালো এসিপি স্যার, হ্যালো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। এই হলো কেসের ফাইল। আচ্ছা মনোহর বাবু, আপনার কি মনে হয় যে জাহ্নবীকে খুন মিস্টার বাসুই করেছে? 100% স্যার। বাসুকে দেখে যতটা সহজ মনে হয় ততটাও সহজ কিন্তু নয় স্যার। ওর ইনোসেন্ট ফেস দিয়ে জাজ করবেন না। কিন্তু আপনি ওই সিরিয়াল কিলার ভার্গোর কনফেশনের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। ও তো বলছে যে জাহ্নবীকে খুন নাকি ওই করেছে। স্যার ওই ভার্গোকে বাসুই নিজের জালে জড়িয়েছে, কারণ ভার্গোর 1 সপ্তাহের মধ্যেই ফাঁসি হবে। আর এই সিচুয়েশনে ভার্গো যদি জাহ্নবীর খুনের দায় নিজের কাঁধে নিয়ে নেয়, তাহলে বাসু জেল থেকে ছাড়া পেয়ে যাবে। নিজেদের মধ্যে কোনো ডিল নিশ্চয়ই হয়েছে। ইটস ভেরি ক্লিয়ার। মনোহর বাবু, আমার মনে হয় আপনি ভার্গোকে ভালো করে চেনেন না। স্যার আমি ভার্গোর কেস ফাইল ভালো করে পড়েছি। 11টা খুন করেছিল না? আর 12 নম্বর খুন করার আগে আপনি ওকে ধরেছিলেন। সেগুলো সবই তো এই ফাইলে লেখা আছে, কিন্তু ও 12টা খুন করতে চেয়েছিল কেন সেটা কি আপনি জানেন? না। এই কয়েদির কাছে 12 নম্বরটা খুবই প্রিয়। যেমন বছরে 12 মাস, অ্যাস্ট্রোলজিতে 12টা ঘর, ঘড়িতেও 12টা, রাশিফলের এই 12টা সানশাইন। আর আশ্চর্য ব্যাপার, প্রতি মাসের 12 তারিখেই ও খুন করত রাত্রি 12টার সময়। আর সেটা সবসময় কোনো মেয়েরই যার জন্মদিনও 12 তারিখেই হতো। যেমন ইউনিভার্সে 12 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, সেরকম 12টা মেয়েকে খুন করলেও নাকি মোক্ষ লাভ হয়ে যাবে। ও মাই গড, লোকটা তো একদম ম্যানিয়াক। এই রকম পাগলামি। আর এখনও তো জেলের মধ্যেই কনফেশন করেছে যে ও 12 নম্বর খুন 5 বছর আগেই করেছে, জাহ্নবীকে। স্যার আমার মনে হয় যে ওর 12টা খুন করার পাগলামি এমনভাবে মাথায় চড়ে বসেছিল যে এখন ওর মনে হচ্ছে অলরেডি ও 12 নম্বর খুনটা করেই ফেলেছে, যেটা আদৌ হয়নি। তার মানে আপনি এখন এটাই বিশ্বাস করেন যে জাহ্নবীর খুন বাসুই করেছে, ভার্গো করেনি? একদম স্যার। স্যার আমি কেসের তদন্ত খুব ভালোভাবে করেছি, নিজের দিক থেকে কোনো খামতি রাখিনি। আপনি চাইলে সমস্ত ফ্যাক্টস চেক করতে পারেন। স্যার আমি এখন পুলিশ ফোর্স থেকে রিটায়ার করেছি, কিন্তু এই কেসে যদি আমার কোনো সাহায্য লাগে তো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমি আসি। জয় হিন্দ। আসুন। স্যার, হ্যাঁ, যদি এই ভার্গো যেটা বলছে সেটা সত্যি হয়, তাহলে হতে পারে যে 5 বছর আগে 2020-তেও যে কোনো রকম ভাবেই হোক কিছু সময়ের জন্য জেল থেকে পালিয়েছিল জাহ্নবীকে মারতে। হতে পারে। তাহলে খোঁজ নাও। স্যার, স্যার 2020-তে জাহ্নবী কোনো জেবিশা নামের এক হসপিটালে নার্সের কাজ করত। ওখান থেকে তো কিছু জানতে পারি আমরা। 5 বছর আগে এখানে একজন জাহ্নবী নামে এক নার্স কাজ করত। হ্যাঁ। এই যে মনে আছে আপনার? আরে আরে এ তো জাহ্নবী। খুবই মিষ্টি মেয়ে ছিল, প্রতিদিন আমার জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতো। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি তো শুনেছি যে ও মেজাজি টাইপের মেয়ে ছিল। না স্যার, এমন না, এমন না। এটা সত্যি নয়? না। না, মানে আমি বলতে চাইছি এই হসপিটালের কোনো রোগীর সঙ্গে বা রোগীর ফ্যামিলির সঙ্গে কোনো স্টাফের সঙ্গে কোনো কি ঝগড়া হয়েছিল? আরে না স্যার, বরং ওকে তো সবাই পছন্দ করত, কিন্তু একজন রোগীর সাথে ওর এমন বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঘন্টার পর ঘন্টা গল্প করত। আচ্ছা, কে ছিল সে? নাম মনে আছে আপনার? না, নাম তো মনে নেই স্যার। কোনো বিশেষ কথা মনে আছে ওই রোগীর বিষয়ে? হ্যাঁ, ওর কাছে একটা ক্যামেরা থাকতো। ক্যামেরা? ক্যামেরাতে কি ছিল? ক্যামেরা? হ্যাঁ, ওর ওই ক্যামেরা দিয়ে নিজের রোগ আর চিকিৎসার বিষয়ে কিছু না কিছু সারাদিন রেকর্ডিং করতেই থাকতো। এই ভার্গোর একটা কথার ওপরেও আমি বিশ্বাস করতে পারছি না। এ মুখে এক রকমের বলে আর কাজে আর এক রকমের।
ও আমাদের বলেছে যে জাহ্নবীকে নাকি ওই খুন করেছে, অথচ জাহ্নবীর মৃত্যু না 12 তারিখ হয়েছে, না রাত্রি 12টার সময় হয়েছে, এমনকি জন্মদিনেও হয়নি। অথচ ও যে 11টি মেয়েকে খুন করেছে তাদেরকে রাত্রি 12টার সময় 12 তারিখে তাদের জন্মদিনে খুন করেছে। একদম ঠিক বলছো। আরো একটা কথা, যে 11টা মেয়েকে মেরেছেও সবার সানসাইন ছিল আলাদা আলাদা। শুধু ক্যাপ্রিকন রাশির মেয়েকেও মারেনি, আর জাহ্নবী তো স্করপিও ছিল। দেখো, একই রাশির দুটি মেয়েকে মারা, সাধারণত সিরিয়াল কিলাররা মার্ডারের ধরন তো চেঞ্জ করে না, কিন্তু এ কেন এর মার্ডার প্ল্যান চেঞ্জ করলো? সেটাই তো শাহরুখে, এই যে ভার্গব আছে না, অন্য কারোর অপরাধ নিজের মাথায় চাপাচ্ছে। কিন্তু কেন কেন নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে ও? কিছু না কিছু গোলমাল আছে শাহরুখে, নিশ্চয়ই কিছু না কিছু গোলমাল আছে। স্যার, হ্যাঁ স্যার, ওই জেবিশা হসপিটাল থেকে পেশেন্টদের ডেটাবেস নিয়ে এসেছি, পঙ্কজকে দিয়েছি। খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে ওই ডকুমেন্টারি তৈরি করা পেশেন্টটা কে ছিল, যার সঙ্গে জাহ্নবীর খুব গভীর বন্ধুত্ব হয়। স্যার, জেলে ভার্গ অন্যান্য কয়েদিদের একটু অন্যরকম গল্প শোনাচ্ছে। ও বলছে যে 5 বছর আগেও জেল থেকে বাইরে বেরিয়েছিল আর কোনো জাহ্নবী নামের মেয়েকে খুন করেছিল। স্যার হসপিটালের ডেটাবেসে যে নেম লিস্ট পাওয়া গেছে তার মধ্যে একজনের নাম অনুরাগ, ডকুমেন্টারি ফিল্ম মেকারও। এটা ওর ছবি, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। অনুরাগ, সিআইডি। জাহ্নবীর বিষয়ে কিছু জানার ছিল। জাহ্নবী বিষয়ে আপনি আমাকে দাঁড়া বলছি, পালাবি কোথায়? কিরে, সিআইডির নাম শুনে পালাচ্ছিস? ছোঁয়াছুঁই খেলছিস নাকি? স্যার, আমি এর জন্য পালাচ্ছিলাম না যে আমি কোনো অপরাধ করেছি। আমি এর জন্য পালাচ্ছিলাম যাতে আমার মা বাবা সুরক্ষিত থাকে। তার মানে হসপিটালে আমি আমার সময় কাটানোর জন্য নিজের চিকিৎসার উপর ডকুমেন্টারি করব বলে ভেবেছিলাম। জাহ্নবী আমাকে সাহায্যও করেছিল। ওই সময় আমি ওকে ক্যামেরা অপারেট করাও শিখিয়েছিলাম। জাহ্নবী ব্যবহার কয়েকদিন পর বেশ পাল্টে গেল। খুব অদ্ভুত বিহেভ করতো, সবসময় চিন্তা, ভয়, হতাশ। হয়তো ও কোনো প্রবলেমে ছিল। কিরকম প্রবলেম? আমি ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম, কিন্তু হঠাৎ আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল। উল্টে এমন একটা বিহেভ করা শুরু করলো যেন ও আমাকে চেনেই না। আরে জাহ্নবী, 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 এটা দেখো। জাহ্নবী, আরে আমার কথাটা শোনো। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগের মধ্যে ক্যামেরাটা নেই। আরে আমার ক্যামেরা? নার্স, ভেবেছিলাম চুরি হয়ে গেছিল, কিন্তু 2 দিন পর জানতে পারলাম যে জাহ্নবী মারা গেছে। তাহলে তোমার হারিয়ে যাওয়া ক্যামেরার জন্য পুলিশে রিপোর্ট করনি কেন? রিপোর্ট করেছিলাম ম্যাম, নিশ্চয়ই করেছিলাম, কিন্তু ওই রাতে 2 জন লোক আমার ঘরে অ্যাটাক করেছিল। ওরা মাস্ক পরে এসেছিল। ওরা আমাকে খুব মেরেছিল, প্রচণ্ড মেরেছিল। মা বাবার ঘরে ফুটেজও দেখিয়েছিল, যেখানে একটা মাস্ক পরা লোক বন্দুক নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। ওরা আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি আমার ক্যামেরা বা জাহ্নবী বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমার আগে আমার মা বাবাকে মেরে ফেলবে। আচ্ছা অনুরাগ, ওই সময়ের কোনো ফুটেজ আছে তোমার কাছে? কোনো ফটোস, ভিডিওস, যা খুশি? আমি ওই ঘটনার পর আর কোনোদিন চেক করিনি। হয়তো এমন হতে পারে ক্লাউডে অটো সেভ হয়ে আছে। ল্যাপটপ এখানেই আছে, বের করে দিচ্ছি। হয়তো ল্যাপটপ বেডরুমে, আমি নিয়ে আসছি। আমিও যাচ্ছি। শিওর। এই যে ল্যাপটপ। লাইট অফ হলো কেন? আমি জানি না ম্যাম। ইলেকট্রিক বিল দাও না নাকি?
লাইট তো জ্বলছে। ম্যাম এই বন্দুক বের করেছেন কেন? আমার পিছনে এসো, পিছনে এসো, সাবধানে। এখানেও লাইট জ্বলছে। অনুরাগ সরে যাও। এই এই পঙ্কজ, 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 অনুরাগ, 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 অনুরাগ। ও গড, ও গড, he's dead. অনুরাগের উপর অ্যাটাক হয়েছে এই ল্যাপটপটা চুরি করার জন্যে। কিন্তু স্যার ওরা কি করে জানলো যে আমরা আজ এখানে অনুরাগের বাড়িতে ফুটেজ নিতে এসেছি? ওরা কি গত 5 বছর ধরে অনুরাগের উপর নজর রাখছে? হতে পারে, হতে পারে ওরা জেনে গেছে যে সিআইডি খুব তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছে যাবে। কিন্তু এই কথাটা বুঝতে পারছি না যে জাহ্নবীর মৃত্যুর 5 বছর বাদে এগুলো কেন হচ্ছে। স্যার যদি জাহ্নবী আর অনুরাগকে যারা মেরেছে তারা একই গ্যাংয়ের হয়, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে জাহ্নবীকে অন্য কেউ মেরেছে, ভার্গবের এতে কোনো হাত নেই। তার মানে জাহ্নবীকে ভার্গব মারেনি, বাসুও মারেনি। তার মানে কোনো তৃতীয় ব্যক্তি আছে যে এই অন্যায়টা করছে। স্যার, এটা কিন্তু দারুণ ব্যাপার। জাহ্নবীর খুনের কনফেশন একজন করেছে, তার শাস্তি অন্য কেউ ভোগ করছে। আর আমাদের মনে হচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তি খুন করেছে, যে কিনা সেই হসপিটালে কাজ করে, সেই হসপিটালে ইনভলভ যেখানে জাহ্নবী কাজ করত। স্যার ল্যাপটপ খুলে গেছে। খুলে গেছে? ভেরি গুড। আচ্ছা, এখন সোজা ক্লাউডে যাও আর 5 বছর আগে হসপিটালের মধ্যে ক্লাউডে যে সমস্ত ভিডিও আর ফটো আছে ওগুলো চেক করো। 5 বছরের পূর্ণ ডেটা পাওয়া গেছে, কিন্তু স্যার এই ফটোজ আর ভিডিওস থেকে তো ক্রাইমের কোনো লিঙ্ক মনে হচ্ছে না। এক মিনিট, এটা দেখো। এটা দেখো, এই যে লোকটা পেছনে দাঁড়িয়ে আছে, এ তো সে না ইন্সপেক্টর মনোহর যে বাসুকে অ্যারেস্ট করেছিল। স্যার ইনি তো মনোহর, আর উনি তো অনেকগুলো ফটোতেই আছেন। তার মানে ওই ঘটনায় 5 বছর আগে জাহ্নবী যখন হসপিটালে ছিল, এই ইন্সপেক্টর মনোহর সবসময় ওখানে যাতায়াত করতো। স্যার মনোহর তো এই বিষয়ে আমাদের কিছু বলেনি, আর ওর কেস ফাইলেও তো এরকম কিছু মেনশন করা নেই। আচ্ছা, এরকম নয় তো যে এই ইন্সপেক্টর মনোহরই অপরাধীদের সঙ্গে জড়িয়ে আছে? ও যে কোনো রকম ভাবে হোক বাসুকে জাহ্নবীর খুনে ফাঁসিয়ে দিয়েছে আর জেলে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ পুরবি, স্যার জাহ্নবীর বোন দিশা এই বইগুলো দিয়েছে, ও জাহ্নবীর বুক কালেকশন রেখে দিয়েছিল। আচ্ছা, মারা যাওয়ার আগে জাহ্নবী বইয়ের দিকে আঙুল দেখিয়েছিল। মনে হচ্ছে কোনো না কোনো সূত্র লুকিয়ে আছে যা কিনা এই বইগুলোর মধ্যে জাহ্নবীর মৃত্যু কানেক্টেড।
স্যার এই বইটাতে পেপারটা পেলাম, এটাই কিছু কোড লেখা আছে মনে হচ্ছে। কোড বা পাজল কিছু তো একটা আছে। স্যার এই বাসু বলেছিল যে জাহ্নবীর মিস্ট্রিজ আর এই পাজল সলভ করার খুব শখ ছিল। তাহলে মরার আগে যে ইশারা করেছিল সেটা এই পাজলের দিকে ইশারা করছিল না তো? সিম্পল ম্যাথ স্যার। এই ব্যানারি আর ডেসিবেল নাম্বারের কম্বিনেশন আছে স্যার। আচ্ছা, আরে ভাই, ওই শ্রেয়াকে আমি স্কুলে পড়াতাম না ভাই, একটু আধটু আমিও শিখেছি। স্যার কোড অনুযায়ী প্রথম নাম্বার হলো 0.08। 0.08 মিনস এস। 0.4 0.4 মিনস ই। সিক্রেট এজেন্ট মাই ওয়েব নেট। সিক্রেট এজেন্ট মাই ওয়েব নেট, কি হতে পারে এটা? স্যার এটা মনে হচ্ছে কোনো ইমেল আইডি। মেল আইডি? সিক্রেট এজেন্ট @myWeb.net। অভিজিৎ, আরো কিছু নাম্বার আছে না? হ্যাঁ স্যার, এই কিছু নাম্বার মাইনাসেও আছে। এই যে সিক্রেট এজেন্ট মাই ওয়েব নেট লেখা আছে, এইগুলোকে আমি সেট করছি মাইনাসে। 1 2 3 4 5 6 7 8। লেটারে লিখলে ডিন, ডি -14। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 মাইনাস করলে আর পাওয়া যায় টি আর মাইনাস 1 -12 -18 EAT। ট্রিট। ট্রিট, TREAT, ট্রিট। এটা আবার এই মেল আইডির পাসওয়ার্ড নয় তো? সিক্রেট এজেন্ট @myWeb.net, পাসওয়ার্ড TREAT। স্যার এখানে তো অনেকগুলো ছবি আর ভিডিওস আছে। এই দেখুন স্যার, প্রথম ভিডিও। মনোহর, ইনি ডক্টর হেমন্ত, এই হসপিটালে সব থেকে সিনিয়র ডক্টর। ইনি এরকম ধরনের অপরাধ করবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা তো ভাবতাম আমরা এই হসপিটালে মানুষের জীবন বাঁচাই, কিন্তু যারা জীবন বাঁচায় তারা যদি এরকম কাজ করেন তাহলে সাধারণ মানুষ কাদেরকে বিশ্বাস করবে? মৃত মানুষের অর্গানস বার করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে নোংরা ব্যবসা চলছে। তার মানে আমরা যে কেসটাকে সিরিয়াল কিলারের 12 নম্বর খুন ভেবে চলেছি সেটা আদতে তা নয়। এরকম সত্যি যা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারি না। ইয়েস স্যার। জাহ্নবী ডক্টর হেমন্ত আর মনোহরের অপরাধের ব্যাপারে জানতে পেরেছিল। ও ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। তাও সেটা আবার সেই ক্যামেরাতেই যাতেই অনুরাগ ডকুমেন্টারি ফিল্ম শুট করছিল। স্যার স্যার এইমাত্র জানতে পেরেছি ডক্টর হেমন্ত তো মারা গেছে 2 বছর আগে হার্ট অ্যাটাকে। মাই গড, ডক্টর হেমন্ত মারা গেছেন? তার মানে 2 জন অপরাধীর মধ্যে একজন মারা গেছে, বেঁচে আছে মনোহর। তার মানে হলো মনোহরই এসব কাণ্ড ঘটাচ্ছে। মনোহর।
ড্যানি, আমার কাজ হয়ে গেছে? আমার পাসপোর্ট, ওই ডকুমেন্ট সব রেডি? ড্যানি, ড্যানি জবাব কেন দিচ্ছ না? আমি তোমায় বলেছিলাম না আমাকে এই দেশ ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে? বলেছিলাম না তোমায়? এটা কোথাকার পাসপোর্ট? এটা কোথাকার পাসপোর্ট? জেলের। অভিজিৎ, সরি, এই রুটের সমস্ত রাস্তা বন্ধ। আমরা জানতাম তুমি দেশ ছেড়ে পালাতে চাইছো, সেই জন্য যারা নকল পাসপোর্ট বানায় তাদের পিছনে আমরা খোঁচড় লাগিয়ে দিয়েছিলাম। আর এই ড্যানি তোমার পাসপোর্ট বানিয়ে আমাদের কাছে পৌঁছে দেয়। যখন কোনো সাধারণ লোক অপরাধ করে তখন তাকে অপরাধী বলা হয়, যখন একজন আইনের রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন তাকে কি বলা উচিত? আসলে স্যার ভুল করেছি। এখন আপনারা যা শাস্তি দিতে চান দিতে পারেন। ভুল নয়, অপরাধ করেছো তুমি। দুজন নিষ্পাপকে খুন করেছো, জাহ্নবীকে আর অনুরাগকে। তোমার শাস্তি তো আদালত ঠিক করবে। আমি কখনো চাইতাম না যে জাহ্নবীর প্রাণ চলে যাক, কিন্তু ও যখন অর্গান ট্রেডিং এর ব্যাপারে জেনে ফেললো তখন ডক্টর হেমন্ত ওকে মেরে ফেলে। আমি মারিনি। আর একজন পুলিশ অফিসার হয়ে ও অপরাধী হওয়া সত্ত্বেও তুমি ওকে কিছু করোনি। ওদিকে একজন নিরাপরাধ জেল খেটে যাচ্ছে। স্যার টাকার জন্য করছিলাম, কিন্তু বিশ্বাস করুন জাহ্নবীর মৃত্যু আমার মনকে আজও কষ্ট দেয়। এই নামা বন্ধ কর। মনকে আজও কষ্ট দেয়? তাহলে তুই আরো একটা খুন করতিস না অনুরাগের? যদি মনকে কষ্ট দিত আর কি করতাম? আমি জানতাম আপনারা যদি এই কেসের শিকড় অবধি পৌঁছে যান তো আমিও ধরা পড়ে যাব, সেই জন্য মেরে দিয়েছিলাম অনুরাগকে। কি করতাম আমি? তোমার শাস্তি তো পরে হবে। আগে তো ওই লোকটার ন্যায় বিচার হওয়া উচিত, যার জীবনের মূল্যবান 5টা বছর তুমি আর কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে না। স্যার, বাসু জেল থেকে মুক্তি পেয়েছে। মানছি যে ও কোনো দোষ না করেও 5টা বছর জেল খেটেছে, কিন্তু আনন্দের বিষয় এটাই যে অন্তত শেষেও ন্যায় বিচার পেল। ঠিক বলেছ। কিন্তু স্যার, এটা বুঝতে পারছি না, এই মনোহর বলছিল যে জাহ্নবীকে খুন ডক্টর হেমন্ত করেছে। তাহলে ভার্গব কেন বলছে যে জাহ্নবীকে ও খুন করেছে? মিথ্যে দোষারোপ নিজের ঘাড়ে নিচ্ছে। সেটাই তো অভিজিৎ, ভার্গব কিন্তু খুব ধূর্ত লোক, যা কিছু করে একটু ভেবে চিন্তে করে। স্যার, এটা ডক্টর হেমন্ত আর মনোহরের কেস ফাইলের ফাইনাল রিপোর্ট, যেটা আপনি চেয়েছিলেন। ডক্টর হেমন্ত, মাই গড! কি হচ্ছে স্যার? কি আছে এই ফাইলে? দয়া, ডক্টর হেমন্তর স্ত্রীর নাম কি জানো? কে? বাসুকে যাবজ্জীবন কারাদণ্ডের হুকুম দেওয়ার জাজ কল্পনা। এই আদালত মিস্টার বাসুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। জাজ কল্পনা? হ্যাঁ, হতে পারে স্যার এই ইন্সপেক্টর মনোহর আর ডক্টর হেমন্তর সঙ্গে জাজ কল্পনা অর্গান র্যাকেটসের সঙ্গে যুক্ত ছিল। হতে পারে অভিজিৎ। মাই গড! যে 11টা মেয়েকে মেরেছেও সবার সানসাইন ছিল আলাদা আলাদা। শুধু ক্যাপ্রিকন রাশির মেয়েকেও মারেনি। তাহলে এটা ছিল ভার্গব প্ল্যান। আর স্যার, ভার্গব আর জাজ কল্পনা কি সম্পর্ক এদের মধ্যে? আচ্ছা, জাজ কল্পনা কি এই ভার্গবকেও শাস্তি দিয়েছিল? দয়া, ভার্গবর 12 নম্বর ভিকটিম জাহ্নবী কখনো ছিলই না। তাহলে কে স্যার? ভার্গবর 12 নম্বর ভিকটিম ছিল জাজ কল্পনা। হোয়াট? হ্যাঁ, জাজ কল্পনার জন্মদিন 12ই জানুয়ারি। ওনার সানসাইন হলো ক্যাপ্রিকন, আর ক্যাপ্রিকন সাইনের মহিলাই ভার্গবর 12 নম্বর ভিকটিম। কিন্তু 12 তারিখ তো কালকে স্যার। স্যার, এই ভার্গব তার প্রত্যেকটা ভিকটিমকে 12টার সময় মারে। 11টা তো বেজে গেছে স্যার। তার মানে আর 1 ঘন্টার মধ্যেও জাজ কল্পনাকে মার্ডার করবে। অবনী, ফোন করো কল্পনাকে। ইয়েস স্যার। মাই গড! স্যার, কল্পনার ফোন তো সুইচ অফ। আমি হলাম ন্যায় আর আমি হলাম অন্যায়।
এটা আমাকে দিয়ে শুরু হয়েছে আর এটা আমাকে দিয়েই শেষ হবে। কিন্তু স্যার, যদি কল্পনা ক্যাপ্রিকন হয়েও থাকে, এদিকে তো ভার্গো তো জেলের ভেতরেই আছে, তাহলে সে নিজের 12 নম্বর ভিকটিমকে কি করে মারবে? বাসুর মাধ্যমে। ও এটা জানতো যে সিআইডি যদি ইনভেস্টিগেশন করে তাহলে এই বাসু নির্দোষ সেটা ওরা জানতেই পেরে যাবে। মাত্র আধ ঘন্টা বাকি, আর জাজ কল্পনা ফোনই তুলছে না। বারোটা বাজতে আর কিছুক্ষণ দেরি আছে কল্পনা ম্যাডাম। সত্যি আপনার জন্মদিন আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। ও কিছু বলতে চান আপনি? আরে ম্যাডাম, আপনাকে সাহায্য আমি করব তো। বলুন ধর্মাবতার, আপনার কোনো শেষ ইচ্ছে নেই তো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সঙ্গে সুবিচার করিনি। আমি খুব ভুল করেছি। ভুল? না না না, কল্পনা ম্যাডাম, আপনি কোনো ভুল করেননি। আপনি অন্যায় করেছেন আমার সঙ্গে, আর তাও ন্যায়ের আদালতে। আচ্ছা, আপনি জানেন আপনার জন্মদিনটা একটা শুভ দিন। আপনার জন্মদিনে শুধু আমার প্রতিশোধই পূরণ হবে না, বরং আমার ওই বিশেষ বন্ধুর উদ্দেশ্য পূরণ হবে। কোন বন্ধু? সব থেকে ভয়ঙ্কর রাশি হলো ক্যাপ্রিকর্ন, মকর রাশি। এ ন্যায় অন্যায় কিচ্ছু দেখে না। এ মানুষকে কষ্ট দিতে খুব মজা পায়। আমার মা মকর রাশি ছিলেন। থ্যাংক গড, আমার জীবনে এরকম মকর রাশির কেউ নেই। আছে তো, ওই যে জজ কল্পনা। আরে ওনার জন্যই তো তুই আজ এখানে। তোর জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আপনার সত্যিই মনে হয় যে ওই কল্পনা ম্যাডাম আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন? আরে তা নয়তো কি রে, যদি একটা বাচ্চা ছেলেও জজ হতো না, সেও ঠিক বুঝতে পেরে যেত যে তুই জাহ্নবীকে মারিসনি। কিন্তু এই কল্পনা মনে হচ্ছে আসল অপরাধীকেও বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কে বলতে পারে, হয়তো ইনিই অপরাধী, ইনিই হয়তো জাহ্নবীকে মেরেছেন। হ্যাপি বার্থডে টু ইউ, প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। বাসু না, না। আমরা দুজনে মিলে না একটা প্ল্যান বানালাম, আর সেই প্ল্যান অনুযায়ী বাইরের সবার চোখে তো আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব, আর আমার সেই বিশেষ বন্ধু মোক্ষ লাভ করবে। কল্পনা ম্যাডাম, এখন একমাত্র আপনার মৃত্যুই আমাদের দুজনকে মোক্ষ লাভ আর ন্যায়ের পথে নিয়ে যেতে পারে। আর জাহ্নবীও এটা জেনে খুব খুশি হবে, জানেন, যে ওর দোষীরা অবশেষে শাস্তি পাচ্ছে, আর তাও আমার হাতে। হ্যাপি বার্থডে কল্পনা ম্যাডাম। না, হ্যাপি বার্থডে টু ইউ, প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। বাসু না, না। কটা বাজে? এই শুয়ে পড়, এখনো ফাঁসির অনেক দেরি আছে। এ হাবিলদার, তাড়াতাড়ি টাইমটা বল, না হলে ওপরে গিয়ে খারাপ পাত্তা হয় না তোর গাড়ি চাপবো। 1টা বাজে। আমার উদ্দেশ্য সফল হয়েছে। এ ভার্গো, চল বাইরে আয়, তোর সঙ্গে কেউ দেখা করতে যায়। আরে সিপি স্যার, যদি কোনো তৃষ্ণার্ত যদি 15 বছর পর তার তেষ্টার জল পায়, তাহলে সে কত আনন্দ পায়। ঠিক সেই রকম 12টা আলাদা আলাদা রাশির মেয়েদের মারবার স্বপ্নটা আজ আমার পূর্ণ হয়েছে। তো আপনি হয়তো এটা জানতে চাইবেন যে আমি এসব কি করে করলাম। গল্পটা শুরু হয়েছিল সেই দিন যেদিন আমাকে জেল থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল রেগুলার চেকআপের জন্য। আর ওই হসপিটালে আমি বাসুকে দেখতে পাই। ও আগের রাতে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল,
হয়তো অদৃষ্টই এটা চায়নি যে আমি আমার লক্ষ্যে অসফল হই। সেজন্য বাসুকে আমার সামনে পাঠিয়ে দিয়েছিল। অন্ধকে যেমন জ্যোষ্ঠী তার পথ দেখায় সাহায্য করে, ঠিক সেই রকম ভাবে বিখ্যাত জজ কল্পনার উপর আমার নজর পড়ল। বাসুর বেডের সামনে জেলারের সাথে কিছু কথা বলছিল। আমার একটা খটকা লাগলো। আমি ভাবলাম এত বড় একজন জাজ এখানে কি করছেন একটা কয়েদির কাছে। হঠাৎ করেই কল্পনার ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বার করার সময় তার আইডেন্টিটি কার্ডটা মাটিতে পড়ে যায়। আর আমার দৃষ্টি ওর জন্মদিনের তারিখের ওপর পড়ে, 12ই জানুয়ারি 1969, মানে ক্যাপ্রিকন। আমি বুঝতে পারলাম এটা হলো অদৃষ্টের ইঙ্গিত। একজন মহিলাকে মারবার জন্য উপহার হিসেবে আমার কাছে পাঠিয়েছেন। আমার হাতে কল্পনার মৃত্যু সেই মুহূর্তে লিখিত হয়ে গিয়েছিল। এত সহজ ছিল না। আমি এটা জানতাম যে বাসু কখনো কাউকে মারতে পারে না, আর কখনো কাউকে মারবেও না। আমি একজন শিল্পীর মতো ওকে এটা করবার জন্য তৈরি করেছিলাম। আর অদৃষ্টের খেলাটা কেমন দেখুন। বাসুকে মিথ্যে অপরাধে ফাঁসানোর আসল কারিগর ওই কল্পনা, আর আমার মুখ্য লাভের আসল সংখ্যাও হলো ওই কল্পনা। আমি ভাবলাম যিনি বাসুকে সাজা দিয়েছেন সেই জজ কল্পনা ওর সাথেই দেখা করার জন্য হসপিটালে কেন এলেন। আমি বুঝতে পারলাম এর পিছনে কোনো রহস্য আছে। কিন্তু আপনি আমাকে সাহায্য কেন করতে চাইছেন? আরে তোর প্রতি অন্যায় হয়েছে মানে আমার মনে হচ্ছে যেন আমার উপরেই হয়েছে অন্যায়টা। তুই কি এটা জানিস? অন্যায়ভাবে তোকে শাস্তি দেওয়ার আসল কারিগর ওই কল্পনা। সেদিন হাসপাতাল এসেছিল যখন তুই অজ্ঞান হয়েছিলি। ওই কল্পনা এখানে এসেছিল আমাকে দেখতে? আরে স্বাভাবিক ব্যাপার, জাহ্নবীর খুনে ওরই হাত ছিল, না হলে ও তোর কাছে যাবে কি জন্যে? ওই কল্পনা শুধু আমার সাথে অন্যায় করেনি, আমার স্ত্রীর জাহ্নবীকেও আমার থেকে কেড়ে নিয়েছে। এখন তোকে ন্যায় পাইয়ে দেওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। যদি তুই মুক্তি পেয়ে যাস তাহলে আমি ভাববো যে আমিই মুক্তি পেয়ে গেছি। কি ভার্গ, 11টা খুন করার পরেও তোমার ফাঁসি হচ্ছে? 11টা নয়, 11টা নয়, 12টা। 12 নম্বর খুনের ক্রেডিট তোমাকে দেওয়া যাবে না। কেন কেন দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? তাহলে ক্রেডিটটা আপনারা ওই বাসুকে দিয়ে দেবেন? আরে শরীরটা তো ওর ছিল, কিন্তু আত্মাটা তো আমার ছিল, তাই ক্রেডিটটা আমারই পেয়ে যাওয়া উচিত। কি ঠিক কিনা? ভার্গ, জাজ কল্পনা বেঁচে আছেন। আপনারা সেই খেলাটা আমার সঙ্গে খেলছেন যা একদিন আপনাদের সাথে আমি খেলেছিলাম। মজা করছেন আপনি? আরে এটা হতেই পারে না। অবনে, বাসু, তুই আমার কাজটা সম্পূর্ণ করিস নি। মিস্টার ভার্গ, আমি আপনার কাজটা সম্পূর্ণ করতে গেছিলাম, কিন্তু বাসু, এই পাগলামো ছাড়ো। এই সবে তোমার নতুন জীবন শুরু হলো, কেন আবার ওই জেলের ভেতরে যেতে চাইছো? নির্দোষ হয়েও 5 বছরের শাস্তি ভোগ করেছি আমি। চলবে আর একটা খুন, আজ তো একে মারবই আমি। না বাসু, অন্যায় কাজকে বাধা দেওয়ার জন্যই কিন্তু জাহ্নবী জীবন দিয়েছে। প্লিজ তুমি কোনো ভুল কাজ করে ফেলো না। আরে স্যার, এই সমস্ত লোকেদের জন্যই তোমার জাহ্নবী মরে গেছে। তো যদি এদের সাথে কোনো অন্যায় হয় স্যার, আমার কিচ্ছু এসে যায় না তাতে। বাসু জাহ্নবী মারা যাওয়ার আগে তোমার জন্য একটা ভিডিও মেসেজ রেখে গেছে, তুমি দেখতে চাও? তোমরা সবাই আমাকে বিভ্রান্ত করছো। জাহ্নবী আমার জন্য কোনো মেসেজ পাঠায়নি। আজ আমি একে খুন করেই যাব। না বাসু, না। এই দেখো বাসু, আমার প্রিয় বাসু, তুমি জানো তোমাকে আমার জীবনসঙ্গী কেন করেছি? কারণ তোমার মধ্যে যে সততা আর সাহসিকতা রয়েছে, যেটা আজকের যুগে খুবই রেয়ার। আমরা সাথে থাকি আর না থাকি, তুমি সব সময় সৎ পথে থেকো, অসৎ পথে নয়। প্লিজ, আই এম সরি, প্লিজ, সরি। এখন আমি যাই। আই লাভ ইউ।
আমি তোকে ছাড়বো না। ভার্গ, তুমি ন্যায় অন্যায় বিচার করার কেউ না। পৃথিবীতে সবকিছু শুরু হয় সত্যি দিয়ে আর শেষও হয় সত্যি দিয়ে, বুঝেছো? কাউকে মেরে ফেলা কারো জীবনের উদ্দেশ্য হতে পারে না। তুমি অসুস্থ। আর তোমাকে কোন ডাক্তার বলেছিল যে 12টা আলাদা আলাদা রাশির মেয়েকে মারলে তুমি মোক্ষ লাভ করবে? আমার মা একজন খুব বড় মাপের অ্যাস্ট্রোলজার ছিলেন। সারা জীবন তিনি আমার জন্ম মুহূর্তটার কথা ভেবে খুবই দুশ্চিন্তার মধ্যে কাটাতেন। তিনি আমাকে বলেছিলেন যে 12টা আলাদা আলাদা রাশির মেয়েকে মারার পরেই আমি জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে মুক্তি পেয়ে যাব। উনি বেঁচে থাকতে কখনো এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিইনি, কিন্তু উনি মারা যাবার পরে নানা সমস্যার পাহাড় আমার মাথায় চেপে বসলো। তারপর আমি মায়ের বলা সেই কথাগুলোর মানেটা অনুভব করলাম। ভার্গ, এই জন্যই লোকে বলে মা বাবার দেওয়া আদর্শ আর শিক্ষায় মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। কিন্তু আফসোসের কথা যে তোমার মায়ের দেওয়া অন্ধবিশ্বাসকে ভর করে তুমি এমন পথে চালিত হয়েছিলে যেখানে কোনো মোক্ষ লাভ হয় না, শুধু ফাঁসিই হয়।